আসসালামু আলাইকুম স্যার। ইনশাআল্লাহ। স্যার ঠিক আছে আপনি Good morning, sir. Walaikum Good sir. morning, good morning. How are you? I'm fine, sir. Thank you. আসসালামু আলাইকুম। সালাম। গুড মর্নিং স্যার। প্রিন, তুমি কেমন আছো? ফারিয়া? Alhamdulillah, bhalo sir. Apni? জি, I am fine. আসসালামু Yes, I am fine. Assalamu alaikum sir. ইনশাআল্লাহ। হ্যাঁ, মেরা ভালো আছো? হোমওয়ার্ক ছিল না একটা এম গ্রেটার দ্যান জিএম? ইয়েস স্যার ছিল। করছিলা? ইয়েস স্যার। আচ্ছা, আমি তোমাদেরকে একটা কথা বলছিলাম, মনে আছে কি, যে মার্চের মধ্যে যদি কলেজ না খুলে তাহলে কিন্তু আমাদের একটা এমসিকিউ হবে চতুর্থ অধ্যায় পর্যন্ত। তা আমাদের এই জি স্যার। একটু শুনিও কিন্তু প্লিজ, ফলো মি। তৃতীয় অধ্যায়ে আমরা কিন্তু এই বেশ এগিয়ে গেছি, আর আমাদের কিছু সিকিউ প্রশ্ন অঙ্ক বাকি ছিল, এটা আমি আপাতত করতেছি না। নতুন অধ্যায় শুরু করব, চতুর্থ অধ্যায়। ওইটা একটু গুছায় দেই, যদি হঠাৎ পরীক্ষা হয়ে যায় তাহলে আমরা তোমরা অর্থাৎ আমার মেয়েরা তোমরা পিছায় থাকবে, সঙ্গত কারণে আমি চতুর্থ অধ্যায় আজকে শুরু করব। স্যার তাহলে আমরা এক্সট্রা ক্লাস কি করতে পারি না? এক্সট্রা ক্লাস করতে পারো, এটা ঠিক আছে কথা, কিন্তু এটা ওই আমরা তো এখন সপ্তাহে 3টা ক্লাস নেই, তারপরেও এক্সট্রা ক্লাস নিলে অনেক দিন এক্সট্রা ক্লাস নিতে হয়, এই কারণে আমি আপাতত নিতে চাচ্ছি না। তারপরেও তোমাদেরকে এক্সট্রা ক্লাস আমি নিব, প্রয়োজন হলে আমি নিব। আপাতত একটু চালায় নিচ্ছি, আর এক্সট্রা ক্লাসটা যদি লাগে, যদি দেখি যে কলেজ আর খুললই না বা অমুক হলো না, তাহলে সেক্ষেত্রে আমি আবার এক্সট্রা ক্লাসে চলে যাবো। একটু খোলা খোলা ভাব হয়েছে না, দেখি যদি আল্লাহ আল্লাহ করে খুলে দেয়, মানে সীমিত পরিসরে। আচ্ছা, এখন মেয়েরা আমরা একটু বলি, গত দিনে যে ডাটাটা ছিল ওটাতে আমরা প্রমাণ করছি কি এম গ্রেটার দেন জিএম গ্রেটার দেন কি এইচ এম, তাই না? ইয়েস স্যার। একটু সবাই ফলো করে, কিন্তু এখন পার্টিসিপেন্ট মাত্র 21, একটু দেখো। 4 9 1 17, এখানে যে মানগুলো আমি দিয়েছি 4 9 1 17, মানগুলো পরস্পর সমান না অসমান? অসমান। অসমান। স্নেহা কথা বলতেছে নাকি? অসমান। হ্যাঁ, অসমান। ইয়েস স্যার। হ্যাঁ, আচ্ছা, তাহলে একটু দয়া করে মনে রাখবে, যদি মানগুলো অসমান, এগুলো একটু লিখে রাখলে ভালো হয় কাগজে। যদি মানগুলো অসমান হয় তাহলে মনে রাখবে এম গ্রেটার দেন জিএম গ্রেটার দেন এইচ এম হয়। অর্থাৎ যদি মানগুলো অসমান হয় এম গ্রেটার দেন জিএম গ্রেটার দেন এইচ এম হবে, অর্থাৎ এম গ্রেটার দেন জিএম গ্রেটার দেন এইচ এম হবে। মানগুলো যদি অসমান হয় তাহলে আমরা কি শিখলাম, যে মান অসমান হলে এম গ্রেটার দেন জিএম গ্রেটার দেন এইচ এম। আমরা একটু লিখে রাখবো স্নেহা। আচ্ছা, এবার দেখো 5, 5, 5, 5, এখানে দেখো তো মানগুলো পরস্পর সমান না অসমান? সমান স্যার। মনে রাখবা, খাতায় একটু লিখে রাখো, এটা একটু লিখে রাখো। যদি মানগুলো সমান হয় তাহলে মনে রাখবা এম ইকুয়াল টু জিএম ইকুয়াল টু এইচ এম হয়, এম ইকুয়াল টু জিএম ইকুয়াল টু এইচ এম হয়। তাহলে আমরা কি শিখলাম, যদি ইফ অল দ্য অবজারভেশন, অল না, পার্শিয়ালি আনইকুয়াল হয়, একটা আনইকুয়াল হয়, দেন এম গ্রেটার দেন জিএম গ্রেটার দেন এইচ এম। ইফ অবজারভেশন আর ইকুয়াল, যদি মানগুলো পরস্পর সমান হয়, একটা থাক হাজারটা থাক যাই থাক, যদি পরস্পর সমান থাকে তাহলে এম ইকুয়াল টু জিএম ইকুয়াল টু এইচ এম হবে, ঠিক আছে? আচ্ছা, এখন মেনা লক্ষ্য করো, এখানে এটাকে আমরা পরস্পর সমান বললাম, আর একটা জিনিস বলা যায় ধ্রুবক। এখানে এই নিচেরটা যেটা লিখলাম, এখানে মানগুলো কি ধ্রুবক না চলক? চলক। না, ধ্রুবক ধ্রুবক স্যার। নিচেরটা ধ্রুবক। ধ্রুবক ধ্রুবক। উপরেরটা কিন্তু চলক। উপরেরটা চলক। উপরেরটা চলক, তাহলে চলকের ক্ষেত্রে এম গ্রেটার দেন জিএম গ্রেটার দেন এইচ এম হয়, আর ধ্রুবকের ক্ষেত্রে এম ইকুয়াল টু জিএম ইকুয়াল টু এইচ এম হয়। আর বইয়ে তোমরা পাবা জেনারেলটা এম গ্রেটার দেন ইকুয়াল টু জিএম গ্রেটার দেন ইকুয়াল টু এইচ এম। এই গ্রেটার দেন আর ইকুয়াল টু এইচ এম বলা মানে কখনো সমান হয় কখনো বড় হয়। আমরা ব্যাখ্যা করলাম যে কখন বড় হয় কখন ছোট হয়। আচ্ছা, এবার স্নেহা কে বলতে পারো, এখানে আরেকটা মান দিলাম 7,
এই যে আমি ডেটাটা দিলাম, এই ডেটার ক্ষেত্রে MGM এর HM এর অবস্থা কি হবে? AM greater than GM থ্যাংক greater ইউ। than AM HM. গ্রেটার দেন GM একটা মানও যদি অসমান হয় তাহলে AM গ্রেটার দেন গুলো GM গ্রেটার দেন HM হবে। আরেকটা মান যদি এখানে আমি আরেকটা 5 না দিয়ে 0 দেই, তাহলে এইটার ক্ষেত্রে কিন্তু AM কত হবে বের করা যাবে, Zero GM আর হবে। HM বের করা যাবে না। এক বা একাধিক মান শূন্য থাকলে কিন্তু GM HM নির্ণয় করা যায় না। আচ্ছা, এবার মেয়েরা কে বলতে পারো এখানে যদি 5 5 5 দিয়ে দিই তাহলে এটার AM কত হবে বলতে পারো? 5 হবে, তাই না? অর্থাৎ সবগুলো মান Yes, যদি sir. Yes, সমান sir. হয় তাহলে AM equal to 5 হবে। তাহলে কে বলতে পারো 5 হবে। হ্যাঁ, তাহলে GM কত হবে বলো তো? স্যার 5 হবে। Five 5 হবে। Five সব হবে। HM ও 5 হবে। HM ও 5 হবে। HM ও 5 হবে। Yes, sir. থ্যাংক ইউ। কে বলছো জানি না, এটা কিন্তু আমাদের ছোট প্রশ্ন এবং এটাকে আমরা MCQ বলি। যাই হোক, আমরা মোটামুটি এখানে স্টপ করলাম। সিকিউ এর অঙ্ক আমরা পরবর্তীতে করব ইনশাআল্লাহ, যদি কলেজে যেতে পারি বেরলাম, না হলে আমি এক্সট্রা ক্লাস নিয়ে এখানকার অঙ্কগুলো করাবো, আমার নিজ দায়িত্বেই করব। আচ্ছা, এবার স্যার আমার একটা কোশ্চেন। হ্যাঁ, কোশ্চেন আছে, কে বলো? হ্যাঁ বলো। স্যার কেন্দ্রীয় প্রবণতার উপপাদ্য অনেকগুলো আছে, ওগুলি কি করতে হবে? না না, কিন্তু স্টেটমেন্টটা জানতে হবে, মানে উপপাদ্যগুলো অ্যালজেব্রা দিয়ে প্রমাণ আমাদের জানতে হবে না, ডিজিট দিয়ে প্রমাণ জানতে হয়। অর্থাৎ আমরা ব্যবহারিক অঙ্কটা করব, অর্থাৎ ডিজিট দিয়ে যেটা অঙ্ক করা আছে সেটা পারলে তোমরা দেখে নিবা, কিন্তু অ্যালজেব্রিক প্রুফ কোনোটাই আসে না। মানে অ্যালজেব্রা দিয়ে, যেমন গাণিতিক গড় মূল্যমাপনী উভয়ের উপর নির্ভরশীল, গাণিতিক গড় AM GM HM তিনটাই মূল্যমাপনী উভয়ের উপর নির্ভরশীল, এইগুলো অ্যালজেব্রা দিয়েও প্রমাণ আছে, আবার ইচ্ছা করলে আমরা ডিজিট দিয়েও করতে পারি। তাহলে অ্যালজেব্রার প্রমাণটা পরীক্ষায় আসবে না, তবে ডিজিট দিয়ে অর্থাৎ ব্যবহারিক প্রমাণটা আমরা যদি পারি দেখে নিব, না হলে তো আমার সাহায্য নিব পরে। আচ্ছা, তাহলে ওকে আমরা স্যার। চলে গেলাম চতুর্থ অধ্যায়। মেয়েরা সবাই একটু লিখো চতুর্থ অধ্যায়। স্যার আমরা তৃতীয় অধ্যায় মধ্যক চতুর্থক গুলা কি পড়বো না? ওই যে চতুর্থক দশক শতক, জি স্যার। এগুলো কিন্তু আমি মানে সিকিউ তো পরীক্ষায় আসবে না, কিন্তু এটা সম্পর্কে আমি যখন গ্রাফ করছিলাম তখন কিন্তু ধারণা দিয়েছিলাম, ওই ধারণাটুকুই হবে, অর্থাৎ ভূমিকা টুমিকা পড়ে তাহলে কাজ হবে। ওকে স্যার। বিস্তার পরিমাপ, আর আমি এই গ্রাফ করার সময় বলছিলাম এটা নিয়ে তো আমাদের একটা প্র্যাকটিক্যালও ছিল। প্র্যাকটিক্যালও ছিল, রাইট? বিস্তার হ্যাঁ, আমরা শুরু করলাম নতুন অধ্যায়, নাম হলো বিস্তার পরিমাপ বা মেজার্স অফ MEHURES, মেজার্স অফ ডিসপারশন বা বিস্তার পরিমাপ। এখন মেয়েরা মনে আছে কি স্নেহা, আমি বলছিলাম যে এই তথ্য বা ডেটা বা পরিসংখ্যানীয় তথ্যের 4টা বৈশিষ্ট্য আমাদের সিলেবাসে আছে, কি কি মনে আছে স্নেহা? নো স্যার। হ্যাঁ, অন্য কেউ বলতে পারবা মেয়েরা? কি স্যার? বলি স্যার সরি, স্যার আমি বলবো হ্যাঁ বলো। স্যার কেন্দ্রীয় প্রবণতা, বিস্তার, বঙ্কিমতা, সূচালতা। থ্যাংক ইউ। কে বললো এটা? স্যার রেদোয়ানা। থ্যাংক ইউ রেদনা, থ্যাংক ইউ, লট অফ থ্যাঙ্কস, থ্যাংক ইউ। মেয়েরা এটা তোমরা কিন্তু মনে রাখো না, এই যে রেদনা বলছে অনেক ধন্যবাদ, তোমরা কিন্তু বলা উচিত ছিল। আমরা বলছিলাম তথ্যের 4টা ধর্ম আমাদের সিলেবাসে আছে, কেন্দ্রীয় প্রবণতা, বিস্তার, বঙ্কিমতা, সূচলতা। স্নেহা কি মনে পড়ছে? জি স্যার, রেদওয়ানার বলার পর মনে পড়ছে। আচ্ছা, থ্যাংক ইউ ভেরি মাচ ফর ট্রুথ স্পিকিং। আচ্ছা, এখন প্রশ্ন হলো যে কেন্দ্রীয় প্রবণতা আমরা বলছি যে যে কোনো তথ্য সংগ্রহ করলে এটা কেন্দ্রের দিকে যেতে চায়, এটা যখন আমরা মেজার করি পরিমাপ করি তখন তার নাম হয় কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ। আর এখন আমরা আলোচনা করব বিস্তার। তাহলে এখানে বিস্তার পরিমাপ অধ্যায়ের নাম, কিন্তু মূল শব্দ কোনটা বলো তো? বিস্তার। বিস্তার, থ্যাংক ইউ। তাহলে আমরা প্রথমে ডিফাইন করব যে বিস্তার কাকে বলে, তারপর বিস্তারটা যখন ডিফাইন হয়ে যাবে তখন এটাকে আমরা মেজার করব, মানে পরিমাপ করব, তখন এটার নাম হবে কি মেজার্স অফ ডিসপারশন বা বিস্তার পরিমাপ। তাহলে এই অধ্যায়টা
কেউ কেউ অথবা দেশের বাইরে যখন তোমরা পড়বা তখন হয়তো বলা থাকবে ডিসপারশন অ্যান্ড ইটস মেজার, অর্থাৎ মূল শব্দটা ডিসপারশন, তারপরে যখন এটা মেজার করবো দেন ইট ইজ কল্ড মেজার্স অফ ডিসপারশন। That is, first we discussed what is dispersion and then it is when we measure it then it is called measures of dispersion. তাহলে মূল শব্দ বিস্তার, এটা নিয়ে আমরা এখন আলোচনা করতেছি। আচ্ছা মেয়েরা একটু বলো তো কেন্দ্রীয় প্রবণতা কাকে বলে? কেন্দ্রের দিকে যাওয়ার যে প্রবণতা তাকে আমরা কি বলি? কেন্দ্রীয় প্রবণতা। আচ্ছা মনে করো একটা তথ্য সারির মানগুলো এরকম দেওয়া আছে, সবগুলো মান কি কেন্দ্রে অবস্থান করবে? নো না স্যার। না, সবগুলো মান যদি কেন্দ্রে অবস্থান করতো তাহলে তথ্য সারির মানগুলো কেমন হতো দেখতে? একই রকম হতো। একই রকম, মানগুলো পরস্পর সমান হতো। থ্যাংক ইউ। অর্থাৎ মানগুলো পরস্পর সমান হওয়া মানে ধ্রুবক হওয়া। আমি ধ্রুবক নিয়ে কথা বলতেছি না, আমি চলক নিয়ে বলতেছি। তাহলে আমরা যে কোনো চলক নিয়ে মানে ওজন, উচ্চতা অথবা দ্রব্যমূল্য যে কোনো ডেটা যদি সংগ্রহ করি তাহলে দেখবো যে এরা কেন্দ্রে যেতে চায়। এর অর্থ কেন্দ্রে সবাই গিয়ে উপস্থিত হয় না, কিছু মান দূরেও থাকে। তাহলে মনে রাখবা যে কেন্দ্রীয় মান থেকে অন্যান্য মানের যে দূরত্ব থাকে এই দূরত্বটাই মূলত বলা হয় বিস্তার। তাহলে আমরা সাধারণ জ্ঞান দিয়ে মনে রাখবো যে মেনে আমার সাথে একটু ঠোঁট মিলাবা, যে যেখানে আছো ঠোঁট মিলাবা। কেন্দ্রীয় মান থেকে অন্যান্য মানের দূরত্বটাকে আমরা মূলত বিস্তার বলি। এইটা আমরা রেকর্ড করে রাখবো মাথায়, তারপর বইয়ের ভাষা তো বইয়ের থাকলোই। আমরা সাধারণ জ্ঞান দিয়ে কি বুঝে নিলাম যে যে কোনো তথ্য সংগ্রহ করলে কেন্দ্রীয় মান থেকে অন্যান্য মানের যে দূরত্ব থাকে তাকে আমরা বিস্তার বলি। ঠিক আছে, তাহলে বলো তো কি বললাম আমরা? কেন্দ্রীয় মান থেকে অন্যান্য মানের দূরত্বকে বিস্তার বলে। এইটুক মনে রাখলে বিস্তার হবে। আর এইটা যার সাথে তুমি পরিমাপ করবে তখন তার নাম হবে কি? বিস্তার পরিমাপ। আচ্ছা এখন লক্ষ্য করো মেয়েরা, দূরত্ব কিন্তু কখনো ঋণাত্মক মান হয় না। মনে করো এখান থেকে স্নেহার বাড়ি হলো এই নাজিমউদ্দিন রোড, তাহলে আমরা ধরে নিলাম যে এখান স্যার থেকে একদম ঠিক বলছেন। এখান থেকে নাজিমউদ্দিন রোড যদি 2 মাইল হয় তাহলে কি আমরা বলতে পারবো যে নাজিমউদ্দিন রোড থেকে ধানমন্ডি, আমি ধানমন্ডিতে আছি, ধানমন্ডি থেকে নাজিমউদ্দিন 2 মাইল, নাজিমউদ্দিন রোড 2 মাইল, নাজিমউদ্দিন থেকে আমার ধানমন্ডি এটা কি -2 মাইল হবে না 2 মাইলই হবে? 2 মাইল প্লাস হবে। 2 মাইল। 2 মাইলে হবে। অর্থাৎ তাহলে বোঝা যাচ্ছে যে দূরত্ব কখনো ঋণাত্মক মান দেয় না। তা আমরা যেহেতু এখানে দূরত্ব পাচ্ছি সঙ্গত কারণে এখানে দেখবা ম্যাক্সিমাম অঙ্কের উত্তর ধনাত্মক আসবে। অর্থাৎ আমরা যখন বাস্তবে অঙ্ক করব ম্যাক্সিমাম অঙ্কের উত্তর ধনাত্মক হবে এবং ধনাত্মক মানের লোয়েস্ট মানটা কত বলতে পারি কি? 0। 0। Zero. থ্যাংক ইউ। কে বলছো জানি না। 0 হলো সর্বনিম্ন। স্যার স্নেহা। অর্থাৎ থ্যাংক ইউ স্নেহ। তাহলে বোঝা যাচ্ছে যে আমাদের ম্যাক্সিমাম অঙ্কের উত্তর 0 থেকে উপরের দিকে যাবে এবং 0 কখন হবে? যদি তথ্য সারির মানগুলো পরস্পর সমান হয়। তার আরেকটা কথা শিখলাম, এখানে আসলে বিস্তারের পরিমাপ প্রধানত দুই ভাগ, একটা অ্যাবসলিউট মেজার, একটা রিলেটিভ মেজার, মানে পরম পরিমাপ, আপেক্ষিক পরিমাপ। পরম পরিমাপ 4টা আছে, আপেক্ষিক পরিমাপ 4টা আছে। অর্থাৎ পরম যারা জানবে তারাই আপেক্ষিক করতে পারবে। তাহলে আপেক্ষিক গুলো বাদ দিলাম। আপেক্ষিক পরিমাপের মান ধনাত্মক হতে পারে, ঋণাত্মক হতে পারে, কিন্তু অ্যাবসলিউট যেটা পরম যেটা সেই পরমের মান সবসময় ধনাত্মক আসবে এবং লোয়েস্ট রেজাল্ট আসবে হলো কত? 0। কখন 0 হবে? যদি তথ্য সারির মানগুলো পরস্পর সমান হয়। এই জিনিসগুলো কিন্তু পাশে একটু লিখে রাখতে হয় স্নেহা। পরম পরিমাপের মান আমি লিখবো একটু পরে। পরম পরিমাপের সর্বনিম্ন মান হবে 0। কখন 0 হবে? যদি তথ্য সারির মানগুলো পরস্পর সমান হয়। আমি একটু গুছায় কথা বলি। তাহলে সাধারণ জ্ঞান দিয়ে আমরা বুঝলাম কি যে বিস্তার কাকে বলে? কেন্দ্রীয় মান থেকে অন্যান্য মানের দূরত্বকে বলা হয় কি? বিস্তার। আর এই বিস্তারটা যার সাহায্যে আমরা পরিমাপ করব তাকে আমরা কি বলবো? বিস্তার পরিমাপ। এখন প্রশ্ন হলো যে কেন্দ্রীয় মানের কোনটা? গড়, মধ্যমা, প্রচুরক, তরঙ্গ গড়, জ্যামিতিক গড়। গড়, মধ্যমা, প্রচুরক, তরঙ্গ গড়, জ্যামিতিক গড়, এই 5টার মধ্যে আমরা শুধু এখানে কনসিডার করি গড়, মধ্যমা, প্রচুরক। তাহলে এই অধ্যায়ে কেন্দ্রীয় মান বলতে আমরা 3টাকে মিন করলাম, গড়, মধ্যমা আর প্রচুরক। বলতো কোনটা কোনটাকে আমরা এখানে কেন্দ্রীয় মান বললাম? গড়, মধ্যমা, প্রচুরক। থ্যাংক ইউ। তাহলে গড়, মধ্যমা, প্রচুরক থেকে অন্যান্য মানের যে দূরত্ব সেটাকে আমরা বলবো বিস্তার, আর বিস্তারটা যার সাহায্যে আমরা পরিমাপ করব তাকে আমরা বলবো সুমাইয়া। তাহলে তাকে আমরা কি বলবো? বিস্তার পরিমাপ। ঠিক আছে, এই তো কথা। তাহলে এইবার হেডলাইন দাও। বিস্তারের পরিমাপগুলো প্রধানত দুই প্রকার। আমরা হেডলাইন দিলাম, বিস্তারের পরিমাপগুলো প্রধানত দুই প্রকার।
বিস্তারের পরিমাপগুলো প্রধানত দুই প্রকার। হ্যাঁ, দেওয়ার পর আমরা কি লিখছি? বিস্তারের পরিমাপগুলো প্রধানত দুই প্রকার, বলার পর ডিভাইড করে দাও, দুই ভাগ করে দাও। এই পাশে হলো পরম বা অনপেক্ষ পরিমাপ, অনপেক্ষ পরিমাপ, আর এইটা হলো আপেক্ষিক পরিমাপ। আমরা কিন্তু যার যেটা বই আছে বাসায় কিন্তু এটা পড়ে নেব, এবং এই দুটো পার্থক্য আমি আজকে বলবো, এটাও পড়ে নেব। আমি আবারও বলি, ভূমিকাটা কিন্তু পড়া বাধ্যতামূলক। যার যেটা বই আছে ভূমিকাটা দয়া করে পড়বে। স্পেশালি যারা আমার বইটা কিনছো, দেখো ভূমিকা আমি চেষ্টা করছি যত্ন সহকারে বলার, দয়া করে একটু ভূমিকা পড়বা। আগামী ক্লাসে অর্থাৎ শনিবার কিন্তু আমি জিজ্ঞেস করবো যে কারা ভূমিকা ভালো করে পড়লাম। যে সকল স্টুডেন্ট ভূমিকা ভালো করে পড়ে তাদের কিন্তু বেসটা ভালো হয়, অতএব সঙ্গত কারণে ভূমিকা পড়তে হবে। পাশাপাশি এই যে আমি দুইটা পরম পরিমাপ আপেক্ষিক বললাম, এটার পার্থক্যটাও আমরা পড়ে নেব, আমি যদিও বলবো আর কি। তাহলে দুইটা পড়া থাকলো আমাদের, আগেই বলে নিলাম পরম আপেক্ষিকের পার্থক্য, আর পাশাপাশি হলো ভূমিকা পড়াটা। ভূমিকা পড়া বাধ্যতামূলক, ভূমিকার উপর কিন্তু প্রশ্ন করবো আগামী দিনে আমি। ভূমিকা মানে তুমি অধ্যায় সম্পর্কে মোটামুটি ওভারঅল একটা ধারণা নিয়ে নিলা। আমাদের দেশের স্টুডেন্ট কিন্তু ভূমিকা পড়ে না, পড়তে হয় ভূমিকা আগে ভালো করে। আচ্ছা, তাহলে আমরা প্রথমে লিখলাম পরম বা অনপেক্ষ পরিমাপ, আর একটার নাম কি আপেক্ষিক পরিমাপ। আমরা কি শুনতেছি? জি Yes, স্যার sir. শুনতেছি। আচ্ছা, তাহলে পরম পরিমাপ চারটা, আপেক্ষিক পরিমাপ চারটা। পরম পরিমাপ যারা জানবে তারা আপেক্ষিক করতে পারবে। তাহলে 1 নম্বর দেওয়ার পর লিখো পরম পরিমাপ পরিসর, পরিসর। আর এখানকার 1 নম্বর হলো পরিসরাঙ্ক, পরিসরাঙ্ক বা পরিসরের সহগ, পরিসরের সহগ। 1 নম্বরটা আমরা কি লিখলাম? পরিসর। আর এই আপেক্ষিক পরিমাপে আমরা বললাম পরিসরাঙ্ক বা পরিসরের সহগ। কে বলতে পারো মেয়েরা, আমরা পরিসর সম্পর্কে মোটামুটি ধারণা পেয়েছি কোন অঙ্কে বলো তো? গণসংখ্যা নিবেশন। হ্যাঁ, গণসংখ্যা নিবেশন। থ্যাংক ইউ ভেরি মাচ। কে বললা? স্নেহা বোধহয়। নেহা, জি স্যার। থ্যাংক ইউ। গণসংখ্যা নিবেশনে আমরা বলছিলাম, এবং এটাও আমি ওখানে বলছিলাম যে চতুর্থ অধ্যায় গেলে এটা সম্পর্কে ডিটেলসে আলোচনা করবো। তা আজকে আমাদের সেই মহেন্দ্রক্ষণ, আমরা একটু পরে এটা নিয়ে ডিটেলসে আলোচনা করব। তবে ইংরেজিগুলো আমি বললাম না জায়গার স্বল্পতার কারণে। ইংরেজি এটা হলো রেঞ্জ, এইটাকে বলে কোএফিসিয়েন্ট অফ রেঞ্জ, কোএফিসিয়েন্ট। ইংরেজিতে আমি পরে লিখবো যখন আলোচনা করব। কোএফিসিয়েন্ট অফ রেঞ্জ বা বাংলায় বলে পরিসরাঙ্ক, পরিসরের সহগ। এটা হলো পরম পরিমাপ, এটা আপেক্ষিক। আচ্ছা, এবার 2 নম্বর দেওয়ার পর লিখো গড় ব্যবধান, গড় ব্যবধান। আর এখানকার 2 নম্বর হলো গড় ব্যবধানাঙ্ক অথবা গড় ব্যবধানের সহগ। 3 নম্বর পরিমিত ব্যবধান, পরিমিত ব্যবধান, এটাকে আমরা বলি বিভেদাঙ্ক অথবা সিভি অথবা পরিমিত ব্যবধানের সহগ। 4 নম্বর চতুর্থ ব্যবধান, আর এটা হলো চতুর্থ ব্যবধানাঙ্ক অথবা চতুর্থ ব্যবধানের সহগ। এই চারটা ওর চারটা, 8টা। তাহলে আমরা কি কি লিখলাম আমি একটু উচ্চারণ করে দিচ্ছি। পরিসর, পরিসরাঙ্ক অথবা পরিসরের সহগ। গড় ব্যবধান, গড় ব্যবধানাঙ্ক অথবা গড় ব্যবধানের সহগ। পরিমিত ব্যবধান অথবা বিভেদাঙ্ক, ইংরেজিতে আমরা পরবর্তীতে সিভি বলবো, এটা খুব প্রচলিত সিভি কথাটা। আর অথবা পরিমিত ব্যবধানের সহগ, চতুর্থ ব্যবধান অথবা আর একটা হলো চতুর্থ ব্যবধানাঙ্ক অথবা চতুর্থ ব্যবধানের সহগ। এই চারটা 8টা গেল। একটা হলো পরম পরিমাপ, একটা আপেক্ষিক পরিমাপ।
তাহলে মেয়েরা বলো তো পরম পরিমাপ আমরা কয়টা পেলাম? চারটা। আপেক্ষিক চারটা। পরম পরিমাপ যদি আমাদের জানা থাকে তাহলে আপেক্ষিক পরিমাপের অঙ্কগুলো আমরা করতে পারবো, কারণ পরম আর আপেক্ষিক কিন্তু রিলেটেড। অর্থাৎ যারা পরম অ্যাবসলিউট মেজারগুলো আমরা জানবো তারা রিলেটিভ মেজারগুলো করতে পারবো, আপেক্ষিক পরিমাপটা করতে পারবো। এবার আমি পার্থক্যের কথা বলি। কে বলতে পারো? মেয়েরা দেখো তো, তাসনিম তুমি বলতে পারো কিনা দেখো। এই যে পরম পরিমাপ চারটা দিলাম, এই পরিসর, গড় ব্যবধান, পরিমিত ব্যবধান, এই চারটা বাস্তবে যখন আমরা অঙ্ক করব এটার উত্তর কি ঋণাত্মক আসতে পারবে? স্যার ধনাত্মক আসবে। সবসময় ধনাত্মক আসবে। থ্যাংক ইউ। লোয়েস্ট কত আসবে উত্তর? 0। 0। কখন 0 হবে? যদি তথ্য সারির মানগুলো পরস্পর সমান। সমান হয়। মানে যদি তথ্য ধ্রুবক হয়, সোজা কথা ধ্রুবক বা সমান একই কথা। ধ্রুবক হলে। যদি ধ্রুবক হয় তাহলে আমরা এই মানগুলো, তাহলে একটা পার্থক্য শিখলাম যে পরম পরিমাপ, আমি কিন্তু পার্থক্য হোমওয়ার্ক দিয়েছি। পরম পরিমাপগুলোর মান সবসময় ধনাত্মক হবে, আপেক্ষিক পরিমাপের মান সবসময় ধনাত্মক হতে পারে, ঋণাত্মক। এভরিথিং পসিবল, আইদার নেগেটিভ either পজিটিভ, এভরিথিং ইজ পসিবল ইন কেস অফ রিলেটিভ মেজার, but in case of absolute measure we always get positive result and lowest 0. এখন প্রশ্ন, তোমাদের প্রশ্ন করা উচিত ছিল স্যার লোয়েস্ট যদি 0 হয় তাহলে হাইয়েস্ট কত হবে? হাইয়েস্ট হলো ইনফিনিটি। তাহলে আমাকে যদি জিজ্ঞাসা করা হয় কখনো যে গড় ব্যবধান, পরিমিত ব্যবধান বা পরিসর বা ইত্যাদি, এটা লোয়েস্ট ভ্যালু কত হবে? আমরা কি বলবো? 0। হাইয়েস্ট কত হবে? ইনফিনিটি। আর এই পাশের উত্তরগুলো মাইনাস। জি স্যার, এই যে আমি না ইন্টারনেটের কারণে বারবার ক্লাস থেকে বের হয়ে যাচ্ছি, তো আমি কি আবার রোল দিব? আচ্ছা, রোল নিয়ে অত চিন্তা করো না, আমাদের মূল কথা হলো পড়াশোনাটা। আল্লাহর রহম ইনশাআল্লাহ রোলটা দিয়ে দিও। তাহলে এখন আমরা পরবর্তীতে কথা বলি। পরম পরিমাপের উত্তর সবসময় ধনাত্মক হবে, এটা ধনাত্মক অথবা ঋণাত্মক হতে পারে। আর একটা কথা, পরমের সাহায্যে আপেক্ষিক নির্ণয় করা হয়, কিন্তু আপেক্ষিকের সাহায্যে পরম নির্ণয় করা হয় না। এটা একটা জিনিস। আর একটা জিনিস, একক। তোমরা কি যদি কেউ ফিজিক্স কেমিস্ট্রির অঙ্ক কোনো সময় করে থাকো, তোমরা বোধহয় জানো যে অঙ্ক শেষ হয়ে গেলে উত্তরের সাথে একক দিতে হয়। যেমন আমার উচ্চতা, তোমার উচ্চতা, এর উচ্চতা নিলাম ফুটে, গড় বের করলাম, লাস্টে কিন্তু ফুট কথাটা লিখতে হয় উত্তরের সাথে। এটাকে ইউনিট বলে বা একক। তাহলে আমাদের এখানে একটা মনে রাখার বিষয় যে পরম পরিমাপগুলোর প্রত্যেকটারই একক থাকে, অঙ্কের শেষে একক লিখতে হয়, গজ, ফুট, ইঞ্চি, টাকা, মিটার, সেন্টিমিটার লিখতে হয়। কিন্তু আপেক্ষিক পরিমাপের ক্ষেত্রে কোনো একক থাকে না, কোনো একক থাকে না, একটা নির্ভেজাল সংখ্যা থাকে উত্তর, অর্থাৎ এটার কোনো ইউনিট নেই, এটা ইউনিট ফ্রি। তাহলে এইটার সাথে ইউনিট রিলেটেড থাকে আর এইটার সাথে উইদাউট ইউনিট, অর্থাৎ এটার কোনো ইউনিট লিখতে হয় না। তাহলে আমি 2-3টা পার্থক্য কিন্তু বলেই দিলাম, আবারও বলি, এটার উত্তর সবসময় ধনাত্মক, ধনাত্মক ঋণাত্মক হতে পারে। আর পরমের সাহায্যে আপেক্ষিক নির্ণয় করা হয়, আপেক্ষিকের সাহায্যে পরম আমরা নির্ণয় করি না। এটাতে ইউনিট থাকে আর এটাতে ইউনিট থাকে না। কেন থাকে না এটার ব্যাখ্যা হলো যে আমি একটু মুখে মুখে বলি, পরে ডিটেলস আলোচনা করব। এখানে লব হর থাকে, মানে উপরে একটা ইউনিট থাকে, নিচে একটা ইউনিট থাকে, কাটাকাটি গিয়ে ইউনিট ফ্রি হয়ে যায়। উপরে যেটা একটা অঙ্ক থাকবে, মানে একটা ডিজিট থাকবে, একটা মান থাকবে, সেটার একটা ইউনিট থাকে, নিচে একটা মান থাকবে, সেটার একটা ইউনিট থাকে। এই 2 ইউনিট কাটাকাটি গিয়ে আপেক্ষিক পরিমাপ অর্থাৎ রিলেটিভ মেজারে কোনো ইউনিট থাকে না। আর যারা 9-10-এ পড়ে এসছো আপেক্ষিক গুরুত্ব, তারা বোধহয় জানো যে আপেক্ষিক গুরুত্বের কিন্তু থাকে না, ইউনিট থাকে না। তাহলে এক্স্যাক্টলি আমরা এটা নিয়ে আলোচনা করলাম, মোটামুটি শেষ করলাম। এখন আলোচনা করব আমরা ধাপে ধাপে, সবাই লিখবো আমরা। প্রথমে পেয়ার ওয়াইজ আমি আলোচনা করব। প্রথমে পরিসর, পরিসরাঙ্ক, গড় ব্যবধান। আগামী দিন থেকে ইনশাআল্লাহ অঙ্ক করব। আজকে মোটামুটি পরিসর যতটুকু পড়ে আগায় রাখতেছি। তাহলে আমরা খাতায় লিখবো পরিসর ও পরিসরাঙ্ক। রেঞ্জ and coefficient of range. R আর এটা হলো CR।
আমরা কিন্তু আগেই বলছি পেয়ার ওয়াইজ আলোচনা করতেছি, তাহলে প্রথমে যেটা আলোচনা করতেছি সেটার নাম হলো কি পরিসর, আর আপেক্ষিক পরিমাপের নাম হলো পরিসরাঙ্ক। তাহলে দুইটা নাম শিখলাম, পরিসর, পরিসরাঙ্ক। ইংরেজিতে কি বলবো? রেঞ্জ আর কোএফিসিয়েন্ট অফ রেঞ্জ। সংক্ষেপে প্রকাশ করব, একটাকে আর দ্বারা আর একটাকে প্রকাশ করব সিআর দ্বারা। তাহলে দুইটা একসাথে আমরা আলোচনা করতেছি, আর হলো সিআর, কোএফিসিয়েন্ট অফ রেঞ্জ। এখন মেয়েরা কে বলতে পারো রেঞ্জের ফর্মুলা আমরা অতীতে বলছিলাম কি বলো তো? হাইয়েস্ট ভ্যালু মাইনাস লোয়েস্ট ভ্যালু। সর্বোচ্চ মান থেকে সর্বনিম্ন মানের বিয়োগফলকে রেঞ্জ বলে। থ্যাংক ইউ ভেরি মাচ, যে বলছো ধন্যবাদ। তাহলে আমরা নিচে ফর্মুলা লিখবো, আর এইটা যখন বাংলা দিয়ে অনুবাদ করব তখন কিন্তু সংজ্ঞা হবে, আগেই বলছি। তাহলে আমরা প্রথম র ডাটা, কিন্তু আগেই বলছি র ডাটা আগে আলোচনা করি, তারপর আমরা গ্রুপ ডাটা করি। ভালো কথা মেয়েরা, যারা ভয় পাচ্ছ যে পরম পরিমাপ আপেক্ষিক পরিমাপের 4 4 8টা আছে, ফর্মুলা বোধহয় 8টা, আবার গ্রুপ ডাটার 8টা, 16টা মনে রাখতে হবে, আসলে তা না। ফর্মুলা কিন্তু 4টা আমাদেরকে মনে রাখতে হবে, অর্থাৎ পরম পরিমাপের 4টা মনে রাখলে আমরা আলটিমেটলি আপেক্ষিক পরিমাপেরটা মনে রাখতে পারবো। তাহলে ওই 4টা বাদ, এইদিকে থাকলো 4টা, এই 4টা 4 দুগুণ 8টা। কেন? র ডাটা, গ্রুপ ডাটা। তোমাদেরকে একটা কৌশল শিখিয়ে দিয়েছিলাম, যদি র ডাটার ক্ষেত্রে সামেশন থাকে আর ছোট এন থাকে, তাহলে আমরা ওইটাকে পরিবর্তন করি, গ্রুপ ডাটা করব। মনে আছে? সামেশনের পরে এফআই ছোট হাতের এন কি করতে হয়? ক্যাপিটাল এন দিতে হয়, ক্যাপিটাল এন দিতে হয়। অ্যাড হয়। তাহলে আলটিমেটলি আমাদের ফর্মুলা মনে রাখতে হবে 4টা। র ডাটার ক্ষেত্রে 4টা ফর্মুলা, পরিসর, এই যে পরম পরিমাপ, পরিসর, গড় ব্যবধান, পরিমিত ব্যবধান আর চতুর্থক ব্যবধান। এই 4টা সূত্র যদি আমরা মোটামুটি মনে রাখতে পারি, এটাকে কনভার্ট করে গ্রুপ ডাটা করব, আর এইটারই হেল্প নিয়ে আবার আপেক্ষিক পরিমাপের সূত্রগুলো লিখতে পারবো। অতএব তাহলে আমাদের মোটামুটি 2-3টা ফর্মুলা ভালো করে 10 বার 12 বার যদি খাতায় লিখে লিখে প্র্যাকটিস করি, গড় ব্যবধান, পরিমিত ব্যবধান স্পেশালি, তাহলে আর তাদের এই অধ্যায়ের ফর্মুলা নিয়ে কোনো ঝামেলা থাকবে না। তাহলে আমরা প্রথমেই লিখি সংজ্ঞা অবলিক সূত্র। সংজ্ঞা অবলিক সূত্র, আর সমান সমান হলো হাইয়েস্ট ভ্যালু মাইনাস লোয়েস্ট ভ্যালু, আর সিআর highest value minus lowest value divided by highest value plus lowest value into 100। তাহলে আমরা সূত্র লিখলাম, সংজ্ঞা অবলিক সূত্র। রেঞ্জের ফর্মুলা হলো কি? হাইয়েস্ট ভ্যালু মাইনাস লোয়েস্ট ভ্যালু, আর কোএফিসিয়েন্ট অফ রেঞ্জ হলো হাইয়েস্ট ভ্যালু মাইনাস লোয়েস্ট ভ্যালু ডিভাইডেড বাই হাইয়েস্ট ভ্যালু প্লাস লোয়েস্ট ভ্যালু ইনটু 100। একটা হলো পরম পরিমাপ, একটা আপেক্ষিক পরিমাপ। আচ্ছা, এখন মেয়েরা বলো তো, কে বলতে পারো? তাহলে আমরা এটা যদি সংজ্ঞায় প্রস্তুত করি, অর্থাৎ বাংলা দিয়ে যদি লিখি, তাহলে কি হবে দেখো তো, একবার শুনে নাও সবাই। কোন তথ্য সারির সর্বোচ্চ মান থেকে সর্বনিম্ন মানের বিয়োগফলকে পরিসর বলে। কোন তথ্য সারির কথা কিন্তু বলতে হবে। কোন তথ্য সারি মানে এক্স ওয়াই জেড, যে কোনো দ্বারাই আমরা ডিনোট করতে পারি। তাহলে কোন তথ্য সারির সর্বোচ্চ মান থেকে সর্বনিম্ন মানের বিয়োগফলকে পরিসর বলে। বলতো কি? কোন তথ্য সারির কোন তথ্য সারির সর্বোচ্চ মান থেকে সর্বনিম্ন মানের বিয়োগফলকেই পরিসর বলে। থ্যাংক ইউ ভেরি মাচ। কে বললো এটা? সাবিকুন নাহার। থ্যাংক ইউ সাদবিকুন নাহার, থ্যাংক ইউ ভেরি মাচ। তাহলে আমরা একটা সংজ্ঞা শিখলাম। এবার ওই পেশাটা চলে যাব, আমি বলবো, তারপর তোমরা নিজে নিজে মনে মনে বলবা। কোন তথ্য সারির সর্বোচ্চ মান হতে সর্বনিম্ন মানের বিয়োগফলকে সর্বোচ্চ ও সর্বনিম্ন মানের যোগফল দ্বারা ভাগ করে শতকরায় প্রকাশ। এখন প্রশ্ন করা যেতে পারে, স্যার শতকরায় প্রকাশ কেন? আপেক্ষিক পরিমাপের সবগুলোই কিন্তু শতকরায় প্রকাশ করব। কেন? কারণ একাধিক তথ্য সারির মধ্যে যদি আমাকে তুলনা করতে বলে, তাহলে শতকরা প্রকাশ করলে সুবিধা হয়। বাট রিমেম্বার, এই 100 ইজ নট এ পার্ট অফ ফর্মুলা। এইটা যদি কেউ ভুলে পরীক্ষায় 100 না দাও, তাহলে কিন্তু ভুল হবে না, কারণ এটা কিন্তু ম্যান্ডেটরি পার্ট না, এটা একটা বাধ্যতামূলক পার্ট না। তবে আমরা 100 বাংলাদেশে সবাই লিখি, মাল্টিপ্লাই করি। কেন মাল্টিপ্লাই করি? কারণ একাধিক তথ্য সারি, যদি 4, 5টা 10টা তথ্য সারি দেওয়া যায়, মানে কি, আমি যদি তোমাকে বলি যে বাংলাদেশের যে গার্মেন্টস শিল্প আছে, তাদের যে মজুরি দেওয়া হয় তাদের, আর সিঙ্গাপুরে যেটা দেওয়া হয়, অথবা টার্কি মানে তুরস্কে যেটা দেওয়া হয়, অথবা মিশরে দেওয়া হয়, এদের মধ্যে একটু তুলনা করো।
যদি এরকম আমাকে তুলনা করতে বলে তখন কিন্তু বিভেদাঙ্ক দিয়ে বলতে হবে যে কোনটার ভেরিয়েশন বেশি। মেয়েরা তোমরা বুঝতে পারছো কিনা জানি না, একটু উদাহরণের সাহায্যে একটু বলে নেই, সবাই একটু লক্ষ্য করো, লিখিও না, যদি পারো লিখিও না। 3, 4, 9, আবার 103, 104, 109, আবার 2, 3 আর হলো 1000। এখানে কিন্তু আমি তিনটা, মেয়েরা একটু লক্ষ্য করো, সেন্স ক্লিয়ার করে দিচ্ছি, একটু দেখো। স্নেহা কি দেখতেছো? ইয়েস স্যার। একটু দয়া করে দেখো, এখানে তথ্য ছড়ি দিলাম। এইটার বিস্তার, বিস্তার মানে কিন্তু কেন্দ্রীয় মান থেকে অন্যান্য মানের দূরত্ব। এইটার বিস্তার 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, কোনটার বিস্তার বেশি হবে? 1, 2, 3। 3। স্যার 3 নাম্বারটা। 3 নম্বরটার বিস্তার বেশি হবে, কারণ এখানে প্রান্তীয় মান আছে। প্রান্তীয় মান হলো সবগুলো মান ছোট একটা বড়, অথবা সবগুলো বড় একটা ছোট, এই রকম মানের ক্ষেত্রে বিস্তারটা কিন্তু বেশি হয়। অর্থাৎ তাহলে এখানকার এই 1 নম্বর আর 2 নম্বর, এই দুইটার মধ্যে কোনটার বেশি হবে? স্যার 2 নাম্বার। হ্যালো, স্যার স্যার 2 সেম নাম্বার। সমান হবে। সমান হবে কে বললো বলো তো? খাদিজা বলেছি। খাদিজা, থ্যাংক ইউ। এটা কিন্তু এটা কোয়ালিটি উত্তর দিলা, থ্যাংক ইউ। 1 নম্বর আর 2 নম্বরের কিন্তু বিস্তার সমান হবে। লক্ষ্য করো মেয়েরা, কেন্দ্রীয় মান থেকে অন্যান্য মানের দূরত্ব, অর্থাৎ এইটার গড় থেকে যা দূরত্ব হবে আর এইটার গড় থেকে দূরত্ব কিন্তু একই হবে। কারণ দেখো 103, 4 আর 9 সবাই 100 100 করে বৃদ্ধি পেয়েছে। সবাই যদি বৃদ্ধি পায় তাহলে আমার অসুবিধাটা কোথায়? সমানভাবে বাড়ছে। সঙ্গত কারণে 1, 2 এর বিস্তার সমান, আর 3 নম্বরের বিস্তারটা কিন্তু অনেক বেশি হবে। তাহলে ভবিষ্যতে যদি আমি মজুরির ক্ষেত্রে বিস্তারটা বের করতে বলি, যে সিঙ্গাপুর, টার্কি, অথবা মিশর, অথবা বাংলাদেশ, অথবা ইন্ডিয়া, অথবা ভিয়েতনাম, অথবা চীন, এই সবগুলো দেশের আমি তোমাকে ডেটা দিলাম। কোনোটা ডলারে দিলাম, কোনোটা টাকা দিলাম, কোনোটা রুপিতে দিলাম, চীনের কি মুদ্রার নাম ভুলে গেছি, ইত্যাদি বিভিন্ন মুদ্রা দিলাম। তখন আমাদেরকে নিয়ম হলো কি, যে একই মানে ট্রান্সফার করে তারপর তুলনা করতে হবে। কিন্তু মজার ব্যাপার, যদি আপেক্ষিক পরিমাপ দিয়ে করি আমরা, তাহলে এটা আর কোনো ট্রান্সফার করতে হবে না। ডলার ডলার দিয়ে অঙ্ক করব, টাকা টাকায়, রুপি রুপি, অন্যান্য যা আছে তাই দিয়ে আমরা অঙ্ক করব, তাহলে ট্রান্সফার করতে হবে না। কেন? যে এটার কোনো ইউনিট থাকে না, উপরে আর নিচে ইউনিট কেটে যায়। তাহলে এটার একটা, অর্থাৎ আপেক্ষিক পরিমাপের ক্ষেত্রে একটা বাড়তি অ্যাডভান্টেজ, যে আমাদের তথ্য সারে হাজারো ধরনের এক দেওয়া থাক না কেন, ওইটাকে ট্রান্সফার করতে হবে না। কিন্তু যদি তুমি পরম পরিমাপ দিয়ে তুলনা করতে চাও তাহলে কিন্তু ট্রান্সফার করতে হবে। অর্থাৎ তোমাকে ট্রান্সফার করে নিয়ে এসে একই একক করার পর করতে হবে। তাহলে বাড়তি সুবিধা হলো যে এখানে ইউনিট ট্রান্সফার করার কোনো ঝামেলা নাই। এবার আমরা পরের প্রসঙ্গে আসি মেয়েরা। যদি আমি তোমাদেরকে বলি যে এই 5টা 6টা দেশের যে ডেটা নিলাম তার বিস্তার পরিমাপ করলাম, মজুরি, গার্মেন্টস শ্রমিকদের মজুরি, এই গার্মেন্টস শ্রমিকদের মজুরি নেওয়ার পর বিস্তার দেখলাম। একটু যদি প্রয়োজন হয় একটু লিখিও মেয়েরা। বাংলাদেশের ক্ষেত্রে আমি দেখলাম যে বিস্তার ধরো যে 29%। সিঙ্গাপুরের ক্ষেত্রে বিস্তার বললাম 10%। আর চীনের ক্ষেত্রে, অর্থাৎ চায়নার ক্ষেত্রে বললাম 5%। তাহলে মেয়েরা বলতো শ্রমিকদের মজুরির বৈষম্য কোথায় বেশি? বাংলাদেশে। বাংলাদেশে বেশি। কে বললা জানি না, থ্যাংক ইউ ভেরি মাচ। তাহলে দেখা যাচ্ছে যে বিস্তারটা বেশি হলে কিন্তু বুঝতে হবে যে কেউ হয়তো অল্প বেতন পায়, কেউ হয়তো এই যে বেশি বেতন পায়, এই যে আমার 3 নম্বর যে উদাহরণটা দিলাম। আচ্ছা, আর এই সিঙ্গাপুর বা চায়নার ক্ষেত্রে ভেরিয়েশন কিন্তু কম। এর অর্থ যে সবাই কাছাকাছি বেতন পায়, সবাই কাছাকাছি বেতন পায়। কাছাকাছি বেতন পায়, এই কারণে ভেরিয়েশন কিন্তু কম। আচ্ছা, এখন তোমরা প্রশ্ন করতে পারো যে স্যার বিস্তার বেশি হওয়া মানে কি বেতন বেশি পাওয়া বা কম পাওয়া? না না না, বেতন বেশি পাবে না কম পাবে এটা আমরা বলতে পারবো না। আমরা বলতে পারবো যে ভেরিয়েশন কম না বেশি। কোনো অবস্থায় কিন্তু বলতে পারবো না যে বিস্তার বেশি হওয়া মানে বেতন বেশি পাওয়া বা কম পাওয়া, এটা কিন্তু আমরা কোনো অবস্থায় বলতে পারবো না। কারণ কি, ওই খাদিজা বললো একটু আগে, দেখো 3, 4, 9 আর 103, 104, 109 অনেক ডিফারেন্স, কিন্তু বিস্তার দুইটারই সমান।
অতএব আমরা বিস্তার দ্বারা কি বুঝাতে পারবো, বিস্তারের প্রয়োজনীয়তা কি, বিস্তার দিয়ে আমি ভেরিয়েশনটা বুঝাতে পারবো, মানে উঠানামা বুঝাতে পারবো, যে মানগুলো স্ক্যাটার্ড কিনা, মানে বিক্ষিপ্ত কিনা অথবা কাছাকাছি কিনা। তাহলে এইটা আমরা বলতে পারবো বিস্তারের দ্বারা। কিন্তু বিস্তার দ্বারা কোনো অবস্থায় আমরা বলতে পারবো না যে বেতন বেশি দেয় না কম দেয়, এটা কিন্তু আমরা বলতে পারবো না। যাই হোক, অনেকে মনে করতে পারো যে বাংলাদেশে তো লেবার সস্তায় পাওয়া যায়। কথা কিন্তু ঠিক, বাংলাদেশ থেকে লেবার সস্তায় পাওয়া যায়। আর আমাদের দেশে যে সাধারণত শ্রম বাইরের দেশে আমরা বিনিয়োগ করি, বা বাইরের দেশে যারা যায় আর কি বিনিয়োগ করি, এদের ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে তারা অড জব করে, এই ঝাড়ু দেয় অথবা এটা ওটা ইত্যাদি, মানে অড জব করে। তার পিছনে কারণ হলো যে আমরা টেকনিক্যাল সাপোর্ট দিতে পারি না, অর্থাৎ টেকনিক্যাল এডুকেশন আমাদের দেশে একটু কম হয়, অথবা স্কিল্ড না আর কি, স্কিল্ডের বেশি দরকার হয়। আমি এই প্রসঙ্গে একটু বলি ম্যাডাম, বাংলাদেশ এই পৃথিবীতে সবচেয়ে বড় রিসার্চ পারসন এই মুহূর্তে হলো কিন্তু মাস্ক, ইলন মাস্ক। ওই স্পেসে রকেট পাঠায় বেসরকারি ভাবে, ওটার নাম হলো এক্স স্পেস নাকি স্পেস এক্স, সরি স্পেস এক্স বলে। এই ভদ্রলোক কিছুদিন আগে লোক নিয়োগ দিয়েছে, ওরা বলছে যে আমি এডুকেশন নিয়ে অত চিন্তিত না, সার্টিফিকেট নিয়ে চিন্তিত না, স্কিল কিনা। যদি সে স্কিল্ড হয় তাহলে সে মাস্কের কোম্পানিতে চাকরি পাবে, এডুকেশন যতটুকু থাক। তাহলে আলটিমেটলি একসময় প্রশ্ন আসবে যে আমরা কোয়ালিটি এডুকেশন নিলাম কিনা। মেয়েরা সবার কাছে আমার একটা রিকোয়েস্ট, কতদিন বাসি মরি জানি না, আমরা কিন্তু স্কিল্ড হওয়ার চেষ্টা করব, কোয়ালিটি এডুকেশনের চেষ্টা করব। তাহলে কিন্তু তুমি দেশ বিদেশ যেখানেই যাও ইনশাল্লাহ, ইভেন তোমার ড্রয়িং রুমেও যখন তুমি কথা বলবো আত্মীয় স্বজনদের সাথে, তোমার ডেপথ কিন্তু বোঝা যায়। ড্রয়িং রুমে কথা বললে কিন্তু বোঝা যায় যে ডেপথ আছে কিনা। অর্থাৎ আমরা চেষ্টা করবো স্কিলড হওয়ার জন্য, রিমেম্বার ইট। আবার প্রসঙ্গে আসি, তাহলে আমরা বিস্তার নিয়ে আলোচনা করলাম, পরিসর নিয়ে আলোচনা করলাম। দেখো এখন কে বলতে পারবে না, এখানে যে ফর্মুলাটা লিখলাম এটা র ডাটা না গ্রুপ ডাটা স্নেহা? ডাটা স্যার র ডেটা। র ডাটা। এটাকে যদি আমি গ্রুপ ডাটাতে বুদ্ধি করে চেঞ্জ করতে চাই তাহলে কি করব? স্যার কিছুই চেঞ্জ করা লাগবে না মেবি। কে এটা বললে কিছু চেঞ্জ করতে হবে না? স্যার আনিকা, আমি খাদিজা? বেশ গেস করলাম স্যার। কে বললো? আনিকা, খাদিজা? আনিকা স্যার। আনিকা। আনিকা? জি স্যার। থ্যাংক ইউ আনিকা, কথা কিন্তু ঠিক। স্যার হইছে? পুরোটাই চেঞ্জ করতে হবে না, অর্থাৎ আমাদের এই ফর্মুলা যে এখানে যেটা লিখছি, ইট ইজ অ্যাভেলেবল বা ইট ইজ ট্রু ফর বোথ দ্য র ডাটা অ্যান্ড গ্রুপ ডাটা। অর্থাৎ এখানে যে সূত্রটা লিখছি এই সূত্রই র ডাটার ক্ষেত্রে প্রযোজ্য, গ্রুপ ডাটার ক্ষেত্রে প্রযোজ্য। তাহলে আনিকা বলো তো কেন এটা চেঞ্জ হবে না? কারণ র ডাটার গ্রুপ ডাটার ক্ষেত্রে শুধু পার্থক্যটা হচ্ছে এন এর ক্ষেত্রে, এন এর জন্য একটা ছোট এন একটা বড় এন। আর একটা আছে তো, সামেশনের পরে কি দেয়? এফআই। এফআই। এফআই বসিয়ে আর স্নেহা দেখো তো বোঝো কিনা, অথবা তাসনিম বোঝো কিনা। দেখো আমাদের এই সূত্রটাতে সামেশনও নেই, ছোট এনও নেই, বড় এনও নেই, অতএব এটার কোনো পরিবর্তন দরকার আছে? না স্যার নেই। এর কোনো পরিবর্তন নেই। তাহলে মনে রাখতে হবে এই ফর্মুলাটা র ডাটার ক্ষেত্রে প্রযোজ্য, গ্রুপ ডাটার ক্ষেত্রে প্রযোজ্য। এখন প্রশ্ন হলো যে র ডাটার ক্ষেত্রে তো তোমরা জানো 4 9 1 7, তাহলে এটার রেঞ্জ কত? এটার রেঞ্জ হলো 9 মাইনাস হলো 1 সমান হলো 8, এই তো কথা। অর্থাৎ র ডাটার ক্ষেত্রে হাইয়েস্ট ভ্যালু মাইনাস লোয়েস্ট ভ্যালু করলেই শেষ। আর নেগেটিভ মান থাকলে তো তোমরা বোধহয় জানো, যদি এটা নেগেটিভ থাকে বলো তো এখানে সবচেয়ে ছোট মান কত যদি নেগেটিভ বলে দেই? -9 -9 সবচেয়ে বড় কোনটা? -1 থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ। -1 মাইনাস ব্র্যাকেটে -9, তাহলে তখন হলো -1 প্লাস 9 ইকুয়াল হলো কত? 8। তাহলে আমরা বুঝাতে পারলাম যে পরিসরের উত্তর কখনো ঋণাত্মক হয় না। কেন? হাইয়েস্ট ভ্যালু মাইনাস লোয়েস্ট ভ্যালু। অর্থাৎ বড় মান থেকে ছোট মান, এখনই ক্লাস শেষ হয়ে যাবে মেয়েরা, বড় মান থেকে ছোট মানের বিয়োগফল তো কখনো ঋণাত্মক আসতে পারে না। আসতে পারে কি? না স্যার। না। ও স্যার। যদি বড় মান থেকে ছোট মানের বিয়োগফল 0 আসে তাহলে তো আমরা যারা মুসলিম আছি তারা তো বিশ্বাস করবো যে কিয়ামতের আলামত এসেই গেল। Because highest value minus lowest value never gives us the negative value, because it is highest value minus lowest value, so it cannot gives us the negative value. However, মেয়েরা আমার বোধহয় সময় শেষ হয়ে যাচ্ছে এখনই। আর তাহলে একটা কথা মনে রাখো মেয়েরা, তোমরা কি শুনতে পাচ্ছো?
আচ্ছা গ্রুপ জি, ডটার স্যার। ক্ষেত্রে শোনো, গ্রুপ ডটার ক্ষেত্রে মনে রাখবা, গ্রুপ ডটার ক্ষেত্রে যে শ্রেণী দেওয়া থাকে, যদি